আমরা যারা মিড লেভেলে বিজনেস করি আমাদের ব্যবসা করাটাই একটা অপরাধ। আমরা মনে হয় যে একটা পাপ করেছি বা অপরাধ করেছি। আমাদের হয়তো চতুর্থ শ্রেণী কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী হওয়া ভালো ছিল। এলসি নিয়ে যে সমস্যাটা হয়েছে সেখানে একটা বড় প্রবলেম হয়েছে কি, কিছু প্রাইভেট ব্যাংক তারা আবার ব্যবসা শুরু করছে। সে ব্যবসাটা হলো 110 টাকা আমি ডলারের সরকারি ভ্যালু রেট, আমি যখন এলসি খুলতে যাব আমাকে 122 টাকা 25 টাকা দিতে হবে। এখন 1 কোটি টাকার যদি আমি মাল নিয়ে আসি বলেন, তা আমার এখানে প্রফিট 15% কি হবে, 20% হবে, 10%, 5% প্রফিট করা ইম্পোর্টে খুব টাফ। সব কিছু দিয়ে যদি জেনুইনভাবে কেউ বিজনেস করে 15% তো ব্যাংক নিয়ে গেল। এই 15% টাকা কিন্তু সরকারের নীতিমালার বাহিরে। নিজাম ভাই, যেটি আমরা আলোচনা করছিলাম, আমরা একটু ব্যবসা বাণিজ্যের দিকে ফোকাস করতে চাই। আপনি যেহেতু ব্যবসায়ী, আপনার আসলে তো আমাদের কাছে হলো কি যে আমরা যারা মিড লেভেলে বিজনেস করি আমাদের ব্যবসা করাটাই একটা অপরাধ। আমরা মনে হয় যে একটা পাপ করেছি বা অপরাধ করেছি। আমাদের হয়তো চতুর্থ শ্রেণী কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী হওয়া ভালো ছিল। তার কারণটা হলো যে আমরা আজকে দেখেন আমাদের যে রেভিনিউ আমরা আর্ন করি সেখান থেকে কিন্তু আমরা সরকারের এই ডেভেলপমেন্টের একটা অংশীদার ব্যবসায়ীরা। এখন এখানে এই যে আমাদের ভাই যে বললেন জুয়েলারি সমিতির, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে আমরা যখন একজন অফিসারের কাছে যাই আমাদের সেক্টর নিয়ে কথা বলার জন্য, তখন আমাদেরকে খুব অসহায় মনে হয়। তার কারণ সে আমাদেরকে ট্রিট করে যে আমরা যেন অপরাধ করেছি বা আমরা চুরি করেছি বা আমরা খারাপ কিছু করেছি, আমরা এই দেশের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসী ভাই বেরাদার হব, এইরকম আমাদের সাথে আচরণটা আসে। এই যে বেসটা আমাদের, এই বেসটাই আমরা এখন পর্যন্ত আসলে আমাদের মানে এটা চেঞ্জ করা হয় নাই। আমরা আসলে সরকার যথেষ্টভাবে চেষ্টা করছে কিন্তু এই জায়গাগুলিকে পারা যাচ্ছে না। দেখেন আমরা যদি একটা জায়গায় যাই, একজন ব্যবসায়ী আপনি বিদেশে যাবেন, তাকে কি অনার দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা অ্যাম্বাসিতে একজন বিজনেস কাউন্সিলর আছে। তার কাজটা কি, ওখানে সে একটা গাড়ি অ্যাফোর্ড করবে, একটা বাড়ি অ্যাফোর্ড করবে, রেন্ট নেবে, এইটা কিন্তু কাজ না। তার কাজটাই হচ্ছে যে ওখানে আমাদের দেশ থেকে কোন ব্যবসায়ী যাচ্ছে তাকে কিভাবে তার ওই ব্যবসায়ীর অনুসন্ধানগুলি তাকে সঠিক তথ্য উপাদান দেওয়া উচিত এবং ওখান থেকে কি বিজনেস বাংলাদেশে নিয়ে আসা উচিত, এই কাজগুলি। এখন আমার একদম সিস্টেমটাই এমন হয়েছে যে আমি আসলে চেয়ারে বসলাম, আমার সরকার বসাই দিয়েছে, আমি এখন দায় সারা। আসলে সরকারের যে ভাবমূর্তি উজ্জ্বল করা, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, দেশের রাষ্ট্রীয় কিছু দায়িত্ব পালন করা, সেটাও কিন্তু একটা ইমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব আমি মনে করি। অনেক জায়গা আছে, আবার অনেক জায়গায় নেই যে তা না। ম্যাক্সিমাম ধরেন আমরা মিডল ইস্টে গেলে আমরা সেই সাপোর্টটা পাই। যেমন আমাদের সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসেডার মাননীয় রাষ্ট্রদূত আবু জাফর সাহেব, ওনার কাছে যখন আমরা যাই, উনি কিন্তু আমাদের কিছুদিন আগে আমাকে শিপ বিল্ডিংয়ের ব্যাপারে উনি একটা এগ্রিমেন্ট করাই দিয়েছেন সৌদির সঙ্গে। উনি কিন্তু চেষ্টা করে এরকমের যদি সব জায়গায় ডায়নামিক যদি আমাদের রাষ্ট্রদূতগুলো হতো, আমাদের বিজনেস কাউন্সিলররা হতো, তাহলে কিন্তু আমাদের বিদেশ থেকে অনেক ব্যবসা আসতো। তার কারণ মানুষের একটা এখন ধারণা যে এখন আমাদের একটা আমরা রিচ ম্যানের দিকে যাচ্ছি, বাংলাদেশে খুব রিচের দিকে যাচ্ছে। তো এই জায়গাটা মানুষের পারসেপশন যে বাংলাদেশ অনেক বড় একটা ভালো একটা কান্ট্রি হতে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি, আমরা গ্যাস পাচ্ছি, গ্যাসের সাবসিডি দিয়ে আমরা এলএনজি নিয়ে আসতেছি। আজকে সিএনজি যদি না থাকতো তাহলে এলএনজি বন্ধ হয়ে যেত, কারণ সিএনজির জন্য এলএনজি দিয়া এই খাতে ভর্তুকি দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি টিকে রাখা লাগতেছে। তো সেই সকল বিষয়গুলি কিন্তু সরকার সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রশাসনিক যে সাপোর্টটা এটি কিন্তু আমরা পাই না, যথার্থ পাই না। যথার্থ না পাওয়ার কারণেই কিন্তু আমরা এই আজকে বিলুপ্তির দিকে যাচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রি সেক্টরটা। এই দেশে দেখবেন যে কিছুদিনের ভিতরে অনেক ইন্ডাস্ট্রির মালিকরা শুয়ে পড়ছে। তার কারণ করোনায় বড় ধরনের একটা এফেক্ট আসছে, 2 বছর থেকে 2.5 বছর করোনার সেই এফেক্ট। করোনার পরে আইসা ট্যাক্স ভ্যাটের বড় একটা ঝামেলার ভিতরে সবাই জড়াই গেছে, কারণ ওই 3 বছরের ফাইল তো সবারই আপ টু ডেট ছিল না, ওই জায়গা থেকেই গলদ শুরু হয়ে গেছে। এখন সেইটা নিয়ে একটা ঝামেলার ভিতরে সবাই আছে। এরপরে দেখেন আপনি ব্যাংকিং, মাতলুব আহমেদ যখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন তখন 9% সিঙ্গেল ডিজিটে আমাদেরকে ব্যাংকের ইন্টারেস্টে আমরা লোন পেয়েছি। এখন সেইটা কিন্তু আস্তে 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 ঠিক জুন জুলাইতে যাবেন 15% হয়ে যাবে। তাহলে 9 থেকে 15-এ যাচ্ছে, তার মানেই হচ্ছে 6% বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সেখানে কিন্তু দায় সারা। বাংলাদেশ ব্যাংকের একটাই বক্তব্য, আপনারা যে ব্যাংকের ঋণ নিয়েছেন, ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কের ভিত্তিতে যা খুশি তা করেন। তার মানেই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং যে ছিল সেই জায়গাটা, যে একটা রেগুলেটরি বোর্ড, যে
আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমি ধরতে পারবো, কাস্টমারকেও ধরতে পারবো। সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, অলরেডি চলে গেছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা জরুরিভাবে হস্তক্ষেপ করা উচিত। যত রকমের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এবং লিজিং কোম্পানি রয়েছে সবগুলো একটি কমিশন করা উচিত আলাদা। বাংলাদেশ ব্যাংককেও সেই কমিশনের আওতা নিয়ে আসা উচিত, কারণ সেন্ট্রাল ব্যাংক কিন্তু আগে সেই সেন্ট্রাল ব্যাংকের জায়গায় নেই। তো সেই সেন্ট্রাল ব্যাংকেও সেই পলিসিতে কমিশনে নিয়ে এসে কমিশনে ইন্ডিপেন্ডেন্ট একটা এখানে প্ল্যাটফর্ম তৈরি করা উচিত, যে আমি ব্যবসায়ী লোন নিলাম, আমার জবাবদিহিতা, ব্যাংক যে ঋণ দিল তারও জবাবদিহিতা, প্লাস ব্যাংকের অনিয়ম দুর্নীতি। আজকে আমি লোন নিচ্ছি 2 কোটি টাকা, আবার কিন্তু চেক নিয়ে নিচ্ছে, আমার সিকিউরিটি আছে 5 কোটি টাকার, এগেনস্টে সে 50% দিচ্ছে ফোর্স ভ্যালু, তার তো ফোর্স ভ্যালুর উপর সে লোনটা দিচ্ছে। তো ফোর্স ভ্যালুর পরে কিন্তু সে আমার কাছ থেকে কিন্তু সে অপরাধযোগ্য একটা ক্রাইম করতেছে, সে আমার কাছ থেকে কিন্তু চেক আবার সাইন করে নিচ্ছে। আমার কিন্তু ল্যান্ডও মর্গেজ দেওয়া হলো, ল্যান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার অফ অ্যাটর্নি সেল করার পারমিশন নিয়ে নিল, কিন্তু এরপরে কিন্তু আবার আমি তাকে চেকও দিয়ে দিলাম, তার মানি সে কিন্তু আমাকে 3 বারে আটকাই নিল। এই বিষয়গুলো কি সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন আছে কি না? আজকে দেখেন আপনি এলসি নিয়ে যে সমস্যাটা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন যে এক্সপোর্ট করবে, এক্সপোর্টের এগেনস্টে যে ডলারটা আসবে ওই ডলার দিয়েই আবার সে ইম্পোর্ট করতে পারবে। সেখানে একটা বড় প্রবলেম হয়েছে কি, কিছু প্রাইভেট ব্যাংক তারা আবার ব্যবসা শুরু করছে। সে ব্যবসাটা হলো 110 টাকা আমি ডলারের সরকারি ভ্যালু রেট, আমি যখন এলসি খুলতে যাব আমাকে 122 টাকা 25 টাকা দিতে হবে। এখন 1 কোটি টাকার যদি আমি মাল নিয়ে আসি বলেন, তা আমার এখানে প্রফিট 15% কি হবে, 20% হবে? 10%, 5% প্রফিট করা ইম্পোর্টে খুব টাফ, সব কিছু দিয়ে যদি জেনুইনভাবে কেউ বিজনেস করে সেক্টর ওয়াই। তো সেখানে আমাকে যদি ব্যাংকের ওই রেশিও অনুযায়ী 1,10,000 টাকায় 1,25,000 টাকা পেমেন্ট করতে হয় ব্যাংকে, 15% তো ব্যাংক নিয়ে গেল। এই 15% টাকা কিন্তু সরকারের নীতিমালার বাহিরে, এবং এই 15% টাকাই কিন্তু ওই যে প্রাইভেট ব্যাংক বেশি নিয়েছে তাদের পকেটে ঢুকছে। এটা কিন্তু সরকারের নীতিমালা আচরণ ব্যত্যয় ঘটাইছে তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। নিজাম ভাই, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে আপনার কাছেও আমার একই প্রশ্ন যে এই বাজেটে আসলে কি সুযোগ সুবিধা চান বা কেমন প্রস্তাবনা থাকা উচিত? বাজেটে আসলে আপনার সাপ্লাই চেইনের জন্য যে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এই সেক্টর অনুযায়ী সেই সেক্টর অনুযায়ী বাজেটটা বৃদ্ধি করা দরকার। তার কারণটা হচ্ছে, না হলে আমাদের বেকার সমস্যা বেড়ে যাবে। আপনি দেখেন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো করোনার সময় যে সিক হয়ে গেছিলো প্রায়, সেগুলোকে অনেক রকমের সেন্ট্রাল ব্যাংকের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে করে টিকে ছিল। ওই সময় যারা ইউপাস করে মাল নিয়ে আসছে 1 বছর 1.5 বছর, তো 1 বছর 1.5 বছর হয়ে গেছে, সেই ইউপাসের পেমেন্ট দেওয়া লাগছে। যখনই আমাদের ডলার সংকটে আসলো তখনই কিন্তু সেন্ট্রাল ব্যাংকের নিয়ম ছিল আমরা 3% বাহিরের ইন্টারেস্ট দিয়ে কিন্তু সেই ইউপাসের পেমেন্টগুলি পরে দিয়ে পারি। তখনই উচিত ছিল যে এটাকে আমরা 2 বছর 3 বছর করে দেয়া অটোমেটিক্যালি, তাহলে কিন্তু আজকে এই সংকটে পড়তো না, ডলার সংকটে পড়তো না। তার কারণ দেখা গেছে যে 6 মাস থেকে 1 বছরের ভিতরে যে ইন্ডাস্ট্রিগুলো চালাবার জন্য আপনার ইউপাসে মাল নিয়ে আসছে তাদের 6 মাস পরে ডিউ হয়েছে, অনেকের 1 বছর পরে ডিউ হয়েছে ম্যাক্সিমাম। এটি কিন্তু 3 বছর পর্যন্ত নেওয়া যায়। তো এখন সেন্ট্রাল ব্যাংক কী করলো যে না, আমি এই ইস্যু যাব না, এই পেমেন্ট দেন দরবারে যাব না। আমার কথাটা হলো যে এখানে যখন একটা ক্রাইসিস দেখা দেয় দেখবেন, তখন কিন্তু মানুষ কি করে, খাবারের যে কোনো খাবারের পণ্য ত্রুটি দেখা দিলেই কিন্তু তখন মানুষ সবাই বেশি করে কিনে। আর যখন ডলার সংকটটা বেড়ে গেছে তখন কিন্তু দেখবেন যে প্রত্যেকের ঘরে কিন্তু ম্যাক্সিমাম যারা সচেতন বা ধরেন যারা যে কোনোভাবে প্রত্যেকের বাসায় কিন্তু ডলার আছে। আপনি সেই ডলারগুলো চেক করে নিয়ে আসেন, সমস্ত মানি এক্সচেঞ্জের মালিকদের সেই জবাবদিহিতে নিয়ে আসেন, সেখানে আপনি ডলার পাবেন। আজকে ডলারগুলি যেগুলি আমাদের আন্ডার টেবিলে আছে, আন্ডারে আছে, সেগুলো আপনি ওখানে নিয়ে আসেন। আমাদের ক্রাইসিস আর না হলেও 25% কমে যাবে। সেকেন্ড থিং হলো যে ইউপাসের পেমেন্টগুলো যদি একটু ডিলে করে দেওয়া যেত, 3 বছর মেয়াদ দেওয়া যেত, তাহলে কিন্তু আজকে এত বড় একটা চ্যালেঞ্জ, এত বড় একটা সংকটে, অর্থনৈতিক সংকটে পড়তো না, মানে ডলার রেমিডেন্সের সংকটে পড়তো না। কারণ আমাদের যে রেমিডেন্স আসতেছে কম না, কিন্তু উল্লেখযোগ্য, কিন্তু তারপরেও ভালো আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের রেমিডেন্স যোদ্ধারা যা করতেছে আমাদের দেশের জন্য ভালো করতেছে। এখন এই জায়গাটাকে আমাদের আসলে এই পলিসিগত দিকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই পলিসি না থাকার কারণে কিন্তু
ওই আপনার ইউপাসের পেমেন্টগুলো সব ইন্ডাস্ট্রি একবারে চলে গেছে। আবার দেখবেন যে কিছুদিনের ভিতরে কথা যে কিছুদিনের ভিতরে একটা লাইফ টাইম আছে জাহাজের, যে মালবাহী জাহাজ আছে, যে 25 বছর পর্যন্ত একটা লাইফ টাইম। হঠাৎ করে দেখবেন যে 1, 2, 3 বছরের ভিতরে সে 25 বছর হয়ে আসছে, তখন কিন্তু আবার একটা সংকটে পড়বে লাইটারিং জাহাজের। এখন থেকে এটা পলিসি করা উচিত সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমার এই সেক্টরে এই এন্টারপ্রেনাররা আছে, এদেরকে নিয়ে কী করবো আমি, নেক্সট ভবিষ্যৎ কী তাদের। এইরকম যদি পলিসি প্ল্যানিং করে যদি কোনো ডিপার্টমেন্ট, কোনো মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর না করে, তাহলে কিন্তু আসলে আমাদের বিজনেস করাটা খুব টাফ হবে, সাস্টেন করাটা খুবই জটিল হয়ে দাঁড়াবে। নিজামুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করব। বদিউর রহমান, আনোয়ার হোসেন এবং লিয়াকত আলী ভুইয়া, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।